নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট অ্যান্ড ফুটবল হাব। তো বন্ধুরা, তোমরা জানো আগামী 17 তারিখ সন্ধ্যে 7টা থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে বাংলার ফুটবলের অন্যতম বড় ম্যাচ তথা ডার্বি ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে, যে ডার্বির জন্য আপামর বাংলার ক্রীড়াপ্রেমীরা অধীর আগ্রহে বসে থাকে। চলতি ডুরান্ডে দুই গ্রুপ থেকে দুই দল টপ অব দ্য টেবিল করে গত 12 তারিখ ড্রয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি হতে চলেছে। গত কয়েক মৌসুমের ডার্বিতে মোহনবাগান তারা বেশিরভাগ ম্যাচেই একপেশেভাবে জেতার ফলে সেই আগের মতন ডার্বির মাহাত্ম্যটা কিন্তু একটু হলেও কমে গেছিল। তবে এই চলতি মৌসুমে লাল হলুদ ম্যানেজমেন্ট তারা একটা দুর্দান্ত মানের দল গঠন করে ভারতীয় ফুটবলে পুনরায় ইস্টবেঙ্গলকে ফিরিয়ে আনতে মরিয়া। এবং এই মৌসুমে ইস্টবেঙ্গল দল তারা ডুরান্ডের গ্রুপ পর্বের ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সও কিন্তু উপহার দিয়েছে লাল হলুদ সমর্থকদের। ডুরান্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ থেকেই নিজেদের পূর্ণ শক্তিশালী দল নিয়েই মাঠে নামে লাল হলুদ ব্রিগেড, যার ফলে ইস্টবেঙ্গল তারা ডুরান্ডের গ্রুপ পর্বের প্রতিটা ম্যাচেই বড় ব্যবধানে জয় তুলে আনে। 3 ম্যাচে 12টা গোল করে ইস্টবেঙ্গল তারা এই মৌসুমে রীতিমতন সাড়া ফেলে দিয়েছে ভারতীয় ফুটবল মহলে। অপরদিক দিয়ে মোহনবাগান দল তারা তাদের গত মৌসুমের কোর টিমটাকে ধরে রেখেই এই মৌসুমের দল গঠন করেছে। ডুরান্ডের প্রথম ম্যাচে জুনিয়র ও বেশ কিছু সিনিয়র প্লেয়ারদের মিলিয়ে এবং কোনোরকম বিদেশি ছাড়াই দুর্দান্ত জয় তুলে নিয়েছে মোহনবাগান। এরপর গ্রুপ পর্বের দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে কিছু সংখ্যক বিদেশি প্লেয়ার মাঠে নামিয়ে পরবর্তী 2 ম্যাচ থেকেও জয় তুলে নিয়েছে মোহনবাগান। 3 ম্যাচে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলে কিন্তু মোট গোল করেছে 12টা, অর্থাৎ ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলে কিন্তু গ্রুপ পর্বের 3টে ম্যাচ থেকে গড়ে 4টে করে গোল তুলে নিয়েছে। সেহেতু আসন্ন এই ডার্বি ম্যাচটা যে কাটায় কাটায় টক্কর হতে চলেছে সেটা কিন্তু আর বলার কোনো রকম অপেক্ষা রাখে না। তো এবার যদি আগামী 17 তারিখের ডার্বি ম্যাচের লাইভ টেলিকাস্টের বিষয়ে কথা বলা যায়, তো তোমরা জানো এই মৌসুমের ডুরান্ডের ম্যাচগুলি টিভিতে ও মোবাইলে সনেট স্পোর্টস 10 চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যেই দেখানো হচ্ছে। তবে আবার অনেকের কাছেই জিও সিম না থাকায় তারা মোবাইল দিয়ে খেলা দেখতে পারছে না। তবে যারা খেলা দেখতে পারছে না তাদের জন্য কোনো রকম চিন্তাই নেই, কারণ গত ম্যাচগুলির মতনই এই ম্যাচেরও কিন্তু এনএস প্লেয়ারের লাইভ লিঙ্ক তোমাদের জন্য আমরা দিয়ে দেব। সেহেতু যারা লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখতে চাইছো তারা অবশ্যই নিজেদের মোবাইলে এনএস প্লেয়ার অ্যাপটা ডাউনলোড করে নিও, আর এই অ্যাপটার ডাউনলোড লিঙ্ক আমাদের এই ভিডিওর পিন কমেন্টে তোমরা পেয়ে যাবে। আর আমাদের দেওয়া ম্যাচ লিঙ্কটা তোমরা কপি করে এনএস প্লেয়ার সেকেন্ড অপশানে পেস্ট করে তোমরা রিপ্রোডিউসার অপশানে ক্লিক করলেই তোমরা কিন্তু আগামী ডার্বি ম্যাচটা সম্পূর্ণ বিনামূল্যেই উইদাউট জিও সিম দেখতে পেয়ে যাবে। আর যারা যারা লাইভ লিঙ্ক দিয়ে খেলা দেখবে ভাবছো কিন্তু এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই তোমরা কিন্তু আমাদের দেওয়া ফ্রি লাইভ লিঙ্কটা অনায়াসেই পেয়ে যাবে। সো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই কিন্তু ভুলো না। তো যাই হোক, এবার যদি কথা বলা যায় এই ম্যাচের জন্য দুই দলের শক্তিশালী ও দুর্বল দিকগুলি কি কি, এবং এই ম্যাচে বাজিমাত করার জন্য দুই দলের হেড কোচের পরিকল্পনা কি হতে পারে, এবং এই ম্যাচে দুই দলের কোচেরা কেমন প্লেইং 11 নামাতে পারে, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি দুই দলের গোলকিপার বিভাগ নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে মোহনবাগান দলের গোলপোস্টের নিচে এই ম্যাচেও কিন্তু দেখা যাবে ভারতীয় ফুটবলের গত কয়েক মৌসুমের সেরা গোলকিপার তথা বিশাল কায়েতকে। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গলের গোলপোস্টের নিচে দেখা যাবে প্রকসুক্রান সিং গিলকে। আর এই দুই গোলকিপারের মধ্যে বিশাল কায়েত সে যে সর্বদা এগিয়ে থাকবে সেটা তোমরা সকলেই জানো। আর চলতি ডুরান্ডের গ্রুপ পর্বের 3 ম্যাচের মধ্যে গিল সে কিন্তু শুধুমাত্র 2 ম্যাচে স্টার্ট করেছিল, অপরদিক দিয়ে বিশাল কায়েত সে কিন্তু 3 ম্যাচে স্টার্ট করেছে। সেহেতু এই দিক থেকেও বিশাল কায়েত সে কিন্তু এগিয়ে রয়েছে গিলের থেকে। তো এবার দুই দলের ডিফেন্স লাইন নিয়ে কথা বললে গত 3 ম্যাচে মোহনবাগান দল গোল কনসিড করেছে 2টো, অপরদিক দিয়ে গত 3 ম্যাচে ইস্টবেঙ্গল তারা গোল কনসিড করেছে মাত্র 1টা। সেহেতু গোল কনসিডার নিরিখে ইস্টবেঙ্গল তারা কিন্তু এগিয়ে রয়েছে। তবে এবার ডার্বি ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স লাইনে তেকচাম অভিষেক সিং, আশিস রায়, অ্যালবার্টো রড্রিগেজ এবং টম এলডেড এই 4 জনকে দেখা যাবে। আর গত মৌসুমে এই 4 জনের মধ্যে তেকচাম অভিষেক সিংকে বাদ দিয়ে বাকি 3 জনই কিন্তু মোহনবাগান দলের ডিফেন্স লাইনকে দুর্দান্তভাবে ভরসা জুগিয়েছিল। এর পাশাপাশি তেকচাম অভিষেক সিং সেও কিন্তু গত মৌসুমে পাঞ্জাব এফসি জার্সিতে পাঞ্জাব এফসি দলের ডিফেন্সের বা প্রান্ত পুরোটা কিন্তু প্রাচীলের মতন তৈরি করে নিয়েছিল। সেহেতু এই ম্যাচে মোহনবাগান দলের ডিফেন্স লাইন যে দুর্দান্ত হতে চলেছে সেটা বলাই যায়। অপরদিক দিয়ে ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইনে এই ম্যাচে দেখা যাবে মোহাম্মদ রাকিব, আনোয়ার আলী, সিবিল্লে এবং লালচুংনুঙ্গাকে। তো ইস্টবেঙ্গল দলের এই ডিফেন্স লাইনটাও কিন্তু বেশ দারুণ। তবে দলের 2 সাইড ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব এবং লালচুংনুঙ্গা এই দুইজন কতটা নির্ভরতা দিতে পারবে সেটাই কিন্তু চিন্তার বিষয়। সেহেতু এই ম্যাচে আমার নিরিখে মোহনবাগান দলের ডিফেন্স লাইন কিন্তু এগিয়ে থাকবে ইস্টবেঙ্গলের তুলনায়। তো এবার দুই দলের মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে একদিকে ইস্টবেঙ্গল দলের মিডফিল্ডে দেখা যাবে তাদের 2 বিদেশি মিডফিল্ডার মোহাম্মদ রাশিদ এবং মিগুয়েল জুটিকে। আর এই জুটি যে গত কয়েক ম্যাচে কতটা ভয়ঙ্কর পারফরমেন্স করে দেখিয়েছে লাল হলুদ জার্সিতে সেটা তোমরা দেখতে পেয়েছো।
অপর দিক দিয়ে মোহনবাগান দলের মিডফিল্ডে এই ম্যাচে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরি অথবা অনিরুদ্ধ থাপাকে। তো ভারতীয় ফুটবল সার্কিটে এই তিনজনই কিন্তু দুর্দান্ত মিডফিল্ডার হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তবে এই ম্যাচে যেহেতু জোড়া বিদেশি মিডফিল্ডার ইউজ করতে চলেছে ইস্টবেঙ্গল, সেহেতু ইস্টবেঙ্গলের মিডফিল্ড পজিশনটা কিন্তু বেশ খানিকটা শক্তিশালী হয়েই মাঠে নামতে চলেছে মোহনবাগানের তুলনায়। তো এবার দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশন নিয়ে কথা বললে এই পজিশনে ইস্টবেঙ্গলের হয়ে খেলতে দেখা যাচ্ছে নাওরেম মহেশ এবং কখনো কখনো মিগুয়েলকে। এর পাশাপাশি আবার সাউল ক্রেসপোও রয়েছে। অপর দিক দিয়ে গত কয়েক ম্যাচে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে অনিরুদ্ধ থাপা এবং সাহাল আব্দুল সামাদ এই দুইজনকেই ব্যবহার করেছে মোহনবাগান কোচ। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাহাল আব্দুল সামাদ সে গত ম্যাচে যে লেভেলের পারফরমেন্স করেছে তাতে বলাই যায় এই ম্যাচে কিন্তু সাহাল আব্দুল সামাদ সে গেম চেঞ্জার হতে পারে। তাতে কিন্তু বলাই যায় এই ম্যাচে সাহাল আব্দুল সামাদ সে কিন্তু আবারও গেম চেঞ্জার হিসাবে নিজেকে প্রমাণ করতে পারে। এর পাশাপাশি আবার এই ম্যাচে ডার্বির নায়ক তথা সেই দিমিত্রি পেট্রাটাস সেও কিন্তু ফিরতে পারে মোহনবাগান দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। আর এই ম্যাচে দুই দলের মিডফিল্ড পজিশনে যে একটা সেরা ব্যাটেল আমরা দেখতে পেতে চলেছি সেটা স্পষ্ট। তো যাই হোক, অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে আমার মতে দুই প্রধানই কিন্তু 50-50। তো এবার দুই দলের উইং পজিশন নিয়ে কথা বললে একদিকে ইস্টবেঙ্গলের দুই উইংয়ে দেখা যাচ্ছে বিপিন সিংয়ের সাথে এডমুন্ড বা নাওরেম মহেশ সিংকে। অপর দিক দিয়ে মোহনবাগান দলের দুই উইংয়ে দেখা যাচ্ছে লিস্টন কুলাসের সাথে মনবীর সিংকে। তবে গত ম্যাচে মনবীর সিং সে আনঅ্যাভেলেবেল থাকায় গত ম্যাচে রাইট উইং পজিশন নিয়ে বেশ খানিকটা কিন্তু সাফার করতে হয়েছে মোহনবাগানকে। তবে আবার যেমনটা খবর, ডার্বি ম্যাচের আগেই ফুল ফিট হয়ে ডার্বি ম্যাচে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যেতে চলেছে মনবীর সিং। আর এই মনবীর সিং এবং লিস্টন কুলাসু জুটি তারা যে কোনো দলের ডিফেন্স লাইনের ত্রাস হয়ে উঠতে পারে সেটা বলাই যায়। তবে বিপিন সিং এবং এডমন্ড বা নাওরেম মহেশ সিং এরাও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করে দেখিয়েছে ইস্টবেঙ্গল জার্সিতে। তবে এই ডার্বি ম্যাচে যদি মনবীর সিং অ্যাভেলেবেল হয়ে যায় তাহলে কিন্তু লিস্টন কুলাস এবং মনবীর সিং জুটি অনেকটাই এগিয়ে থাকবে ইস্টবেঙ্গল দলের উইং পজিশনের তুলনায়। আর যদি মনবীর সিং বা কিয়ান নাসিরি কেউই এই ম্যাচে অ্যাভেলেবেল থাকতে না পারে সেক্ষেত্রে কিন্তু উইং পজিশনে ডোমিনেট করে দিতে পারে ইস্টবেঙ্গল। তো যাই হোক, এবার এই দুই দলের গুরুত্বপূর্ণ পজিশন তথা দলের স্ট্রাইকার পজিশন নিয়ে কথা বললে দুই দলই কিন্তু তারা তাদের গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচে 12টা করে গোল করেছে। সেহেতু দুই দলের স্ট্রাইকার পজিশনে যে বেশ খানিকটা ভয়ঙ্কর সেটা মানতেই হবে। তবে গত 3 ম্যাচের মধ্যে 3 ম্যাচেই ইস্টবেঙ্গল তারা কিন্তু তাদের স্ট্রাইকার পজিশনে তাদের বিদেশের স্ট্রাইকারদের ইউজ করেছে। অপর দিক দিয়ে মোহনবাগান তারা তাদের গ্রুপ পর্বের শেষ 3 ম্যাচের মধ্যে শুধুমাত্র শেষ ম্যাচেই তাদের 2 বিদেশি স্ট্রাইকারদের মাঠে নামিয়েছে এবং অভিষেক ম্যাচে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এরা দুজনেই কিন্তু দুর্দান্ত গোলও পেয়েছে। আর মোহনবাগান দলের 2 বিশ্বকাপার জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস এরা যে কতটা ভয়ঙ্কর মানের স্ট্রাইকার সেটা তোমরা সকলেই জানো। সেহেতু স্ট্রাইকার পজিশনে মোহনবাগান তারা কিন্তু একটু হলেও এগিয়ে থাকবে আসন্ন ডার্বি ম্যাচে। এর পাশাপাশি আবার এই ডার্বি ম্যাচে ডার্বির হিরো তথা দিমিত্রি পেট্রাটাসকেও কিন্তু মাঠে দেখা যেতে চলেছে। সেহেতু এই ম্যাচে মোহনবাগান দলের আক্রমণ ভাগ যে দুর্দান্ত মানের হতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তো একদিকে মোহনবাগান দলের আপফ্রন্ট, অপর দিক দিয়ে ইস্টবেঙ্গল দলের মিডফিল্ড এই ম্যাচে কিন্তু দুর্দান্ত ফাইট দিতে চলেছে। তো আসন্ন এই ডার্বির আগে দুই প্রধান তারা তাদের গত পারফরমেন্সের নিরিখে বেশ কিছু দিক থেকে এগিয়ে এবং পিছিয়ে থাকলেও ডার্বি কিন্তু অলওয়েজ 50-50। সো ম্যাচের শেষ বাঁশি বাজার আগে পর্যন্ত এই ডার্বি ম্যাচের ফাইনাল প্রেডিক্ট করা কিন্তু বেশ চাপের, কারণ এই ডার্বি ম্যাচে প্রতিটা প্লেয়ারের মানসিকতাই কিন্তু একদম অন্যরকম হয়ে যায় গ্যালারি ভর্তি সমর্থকদের সামনে। এবং এই ডার্বি ম্যাচটাই কিন্তু প্রধান ম্যাচ যেখানে জয় পেলে সেই দলকে বাংলার সেরা দল বলে আখ্যা দেওয়া হয়। সেহেতু আগামী 17 তারিখের ডার্বি ম্যাচটা কিন্তু এবার অন্য একটা রূপে দেখতে পেতে চলেছি আমরা গত কয়েক মরশুমের তুলনায়। তো যাই হোক, এই ম্যাচের জন্য দুই দলের হেড কোচ নিজেদের সেরা 11টা মাঠে নামানোর পাশাপাশি নিজেদের মগজাস্ত্রের লড়াইয়ে বিপক্ষ দলকে পরাজিত করারও কিন্তু পরিকল্পনা করবে এবং দুই কোচই কিন্তু চাইবে বেশি পরিমাণ বল নিজেদের কন্ট্রোলে রাখতে। এর পাশাপাশি দুই দলই কিন্তু নিজেদের উইং দিয়ে আক্রমণ করতে বেশি পছন্দ করে। সেহেতু আসন্ন ডার্বি ম্যাচে দুই দলের কাছেই উইং বেসিস খেলা কিন্তু আমরা দেখতে পেতে চলেছি। সেহেতু যে দলের 2 সাইড ব্যাক পজিশনের প্লেয়াররা নিজেদের সেরা পারফরমেন্সটা তুলে ধরতে পারবে সেই দলে কিন্তু এগিয়ে যাবে এই ম্যাচে। এর পাশাপাশি আবার এই ম্যাচে দলের মিডফিল্ড যার দখলে থাকবে সেই দলের জয় পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকবে। আর ইস্টবেঙ্গল দলের মিডফিল্ডে মিগুয়েল এবং রাশিদ এদের যুগলবন্দিতে এই ম্যাচে কিন্তু মোহনবাগান দলের মিডফিল্ড একটু হলেও প্রবলেম ফেস করতে পারে। তো এই ম্যাচে মোহনবাগান দলের মিডফিল্ডে দীপক টাংরির ওপর কিন্তু অনেকটাই প্রেশার থাকবে ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগকে মাঝমাঠেই রুখে দেওয়ার। তো যাই হোক, এবার যদি এই ম্যাচের জন্য দুই দলের প্রথম একাদশ কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, সেক্ষেত্রে সর্বপ্রথম যদি ইস্টবেঙ্গলের প্রথম একাদশ নিয়ে কথা বলা যায়, সো কোচ অস্কার বুরজান তিনি কিন্তু এই ম্যাচের জন্য দুটো ফরমেশন ইউজ করতে পারে, যেখানে একটা 4-2-3-1 এবং অপরটা 4-3-3। সো সর্বপ্রথম যদি 4-2-3-1 এই ফরমেশনটা নিয়ে কথা বলা যায়, তো এই ফরমেশনে ইস্টবেঙ্গল দলের গোলপোস্টের নিচে দেখা যাবে গিলকে,
দলের 4-এর ডিফেন্সের লেফট ব্যাক পজিশনে দেখা যাবে লালচং নুঙ্গাকে এবং রাইট ব্যাক পজিশনে দেখা যাবে মোহাম্মদ রাকিবকে, এবং দলের জোড়া সেন্টার ব্যাক হিসাবে দেখা যাবে আনোয়ার আলীর সাথে কেভিন সিভেল্লেকে। দলের 2 ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এই ম্যাচে শুরুর থেকেই দেখা যাবে মিগুয়েলের সাথে রাশিদ জুটিকে। তো এবার দলের আপফ্রন্ট নিয়ে কথা বললে আপফ্রন্টের লেফট উইংয়ে দেখা যাবে ডেভিডকে এবং রাইট উইংয়ে রাখা হয়েছে বিপিনকে, আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে থাকবে নাওরেম মহেশ সিং। আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস অথবা আহাদাদ এই দুজনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করবে। তো 4-2-3-1 ফরমেশনে এইরকমই কিন্তু প্লেইং 11 নামাতে পারে কোচ অস্কার ব্রুজান। তো এবার যদি 4-3-3 এই ফরমেশনটা নিয়ে কথা বলা যায়, তো এই পজিশনেও দলের গোলপোস্টের নিচে গিলকেই দেখা যাবে। দলের 4 ডিফেন্সটাও কিন্তু সেমই থাকবে। এবার দলের 3 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে মিগুয়েলের সাথে সাউল ক্রেসপো এবং জিকসনকে, আর আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে বিপিনের সাথে নাওরেম মহেশ সিংকে, এবং দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে ডিমিত্রিয়াস ডিয়ামান্টাকোস অথবা হামিদ আহাদাদ এই দুজনের মধ্যে যে কোনো একজন স্টার্ট করবে। তো ডার্বি ম্যাচে এই দুটো প্লেইং 11-এর মধ্যে যে কোনো একটা প্লেইং 11 কিন্তু মাঠে নামানোর খুব পসিবিলিটি রয়েছে ইস্ট বেঙ্গলের। এবার যদি এই ম্যাচের জন্য মোহনবাগান দলের প্লেইং 11 কেমন হতে পারে সেই নিয়ে কথা বলা যায়, তো কোচ হোসে মলিনা তিনি এই ম্যাচের জন্য 4-2-3-1 এই ফরমেশনটা ইউজ করতে চলেছেন, যেখানে দলের গোলপোস্টের নিচে দেখা যাবে বিশাল কায়েতকে। দলের 4-এর ডিফেন্সে দেখা যাবে তেকচাম অভিষেক সিং, টম এলডেড, অ্যালবার্টো রড্রিগেজ এবং আশিস রায়কে। দলের 2 মিডফিল্ডার হিসেবে দেখা যাবে আপুইয়ার সাথে দীপক টাংরি অথবা অনিরুদ্ধ থাপাকে। তবে আমার যতদূর মনে হচ্ছে আপুইয়ার সাথে দীপক টাংরি জুটি এই ম্যাচে কিন্তু স্টার্ট করতে চলেছে, আর এই ম্যাচে দীপক টাংরির রোলটাও কিন্তু ভাইটাল হতে চলেছে। তো এবার দলের আপফ্রন্টের 2 উইংয়ে দেখা যাবে লিস্টন কোলাসোর সাথে মনবীর সিংকে। যদি মনবীর সিং সে ডার্বি ম্যাচের আগে ফুল ফিট হয়ে ওঠে, তাহলে কিন্তু মনবীর সিংকেই আমরা দলের রাইট উইং পজিশনে স্টার্ট করতে দেখতে পেতে চলেছি। আর দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে দেখা যাবে সাহাল আব্দুল সামাদকে, আর দলের সিঙ্গেল স্ট্রাইকার হিসাবে এই ম্যাচেও কিন্তু শুরু করতে চলেছে জেমি ম্যাকলারেন, এবং পরবর্তীতে জেসন কামিংস এবং ডিমিত্রি পেট্রাটাসদেরও কিন্তু মাঠে নামাবে কোচ হোসে মলিনা। আর যদি ইনকেস মনবীর সিং সে ম্যাচ ফিট না থাকে, তাহলে দলের রাইট উইং পজিশনে সাহাল আব্দুল সামাদ এবং দলের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে জেসন কামিংসকে দেখা যেতে পারে। তো এইরকমই কিন্তু প্লেইং 11 নামানোর সম্ভাবনা রয়েছে আসন্ন ডার্বি ম্যাচে মোহনবাগান দলের। তো বন্ধুরা, তোমাদের মতে আসন্ন ডার্বি ম্যাচে 2 দলের প্রথম একাদশ কেমন হতে পারে এবং এই ডার্বি ম্যাচে কোন দল জয় পেতে পারে বলে তোমার মনে হচ্ছে, এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওতে এই টপিকটা নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা অবশ্যই নিচের ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এখন কিন্তু সমস্ত রকমের লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে তোমরা আমাদের এই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটাও খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে তোমার প্রিয় দলের সমস্ত রকম লেটেস্ট আপডেট সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা অবশ্যই মনে করো আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যেও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।